এই সিরিজের দ্বিতীয় ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি ছোট্ট স্ফুলিঙ্গ দাবানলে পরিণত হয়েছিল। অর্থাৎ আজকে আমরা জানবো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ঘটার পিছনের কারণ কি কি ছিল, অথবা ঠিক কোন কোন কারণের জন্য 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ অনিবার্য হয়ে উঠেছিল। প্রথমেই বলে রাখি, কোন একটি নির্দিষ্ট কারণে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ঘটেনি। 1757 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 100 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের পঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। বলা বাহুল্য, এই দীর্ঘ 100 বছরের শাসনকালে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় কারণের সমন্বয়ে এই মহাবিদ্রোহের সূচনা হয়েছে। আমরা এক এক করে আজ সব কারণগুলিকে নিয়ে আলোচনা করব। প্রথমেই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পিছনে কোন কোন রাজনৈতিক কারণগুলি দায়ী ছিল তা দেখে নেওয়া যাক। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ঘটার পিছনে প্রথমেই যে রাজনৈতিক কারণটিকে দায়ী করা যায় তা হলো লর্ড ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতি। বিশেষত সত্যবিলোপ নীতি ও কুশাসনের অজুহাতে একের পর এক দেশীয় রাজ্য গ্রাস দেশীয় রাজন্যবর্গের মধ্যে প্রচন্ড ক্ষোভের সঞ্চার করে। এই সঙ্গে ইংরেজ অধিকৃত দেশীয় রাজ্যের রাজ পরিবারে আশ্রিত ব্যক্তিগত জমিদার থেকে শুরু করে তালুকদার ও সেনাদলের কর্মচ্যুতি, হতাশা ও ক্ষোভ এই বিদ্রোহের অন্যতম কারণ। এমনকি ব্রিটিশরা কুশাসনের অজুহাতে যখন একের পর এক দেশীয় রাজ্য লুট করতে শুরু করেছিল, যার ফলে দেশীয় রাজ্যের শাসকরা ইংরেজ শাসনের প্রতি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। এ প্রসঙ্গে অযোধ্যা, নাগপুর ও সম্বলপুরের কথা বলা যেতে পারে। এর পাশাপাশি সামরিক ক্ষেত্রে নানা বৈষম্যমূলক নীতি গ্রহণ, একই পদে কর্মরত থাকা সত্ত্বেও একজন ইউরোপীয় ও একজন ভারতীয় সিপাহীর পদমর্যাদা, বেতন ও ভাতাতে বৈষম্য, সেই সঙ্গে নিম্নমানের খাবার প্রদান, ভারতীয় সিপাহীদের তিলক, পাগড়ি ও দাড়ি রাখায় নিষেধাজ্ঞা আরোপ প্রভৃতি ছিল এই বিদ্রোহের অন্যতম প্রধান কারণ। এবার দেখে নেওয়া যাক 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি কি কি ছিল। প্রথমত, 1757 খ্রিস্টাব্দের পর থেকে পরবর্তী 100 বছর ধরে ব্রিটিশ কোম্পানি কর্তৃক বিপুল পরিমাণে ধনসম্পদ লুণ্ঠন ভারতবর্ষের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেয়। বলা বাহুল্য, পলাশী যুদ্ধের পর থেকে যে অর্থ নির্গমনের ক্ষীণ ধারা প্রবাহিত হয়েছিল তা পরবর্তীকালে শ্বেতশ্রেণী নদীতে পরিণত হয়েছিল। দ্বিতীয়ত, ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হওয়ার পর ইংল্যান্ড তার স্বার্থে ভারতকে কাঁচামাল সরবরাহের দেশ এবং বিদেশি পণ্যের বাজারে পরিণত করেছিল। যে ভারতীয় বস্ত্রের চাহিদা একসময় জগৎজোড়া ছিল, অষ্টাদশ শতক থেকে সেই ভারতীয় বস্ত্রের রপ্তানি আস্তে আস্তে কমতে শুরু করে। ভারতীয় বস্ত্রের রপ্তানি কমার পিছনে প্রধানত দুটি কারণকে দায়ী করা হয়ে থাকে। এক, ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্যের বিনা শুল্কে ভারতে আমদানি, আর 2 নম্বর, ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের উপর উচ্চ শুল্ক প্রয়োগ বা নিষেধাজ্ঞা জারি করা। তৃতীয়ত, শিল্পের এই অসম প্রতিযোগিতায় ধীরে ধীরে ভারতীয় কুটির শিল্প ধ্বংস হতে শুরু করে, ফলে এইসব শিল্পের সঙ্গে যুক্ত কারিগররা বেকার হয়ে পড়ে, ফলে দেশে বেকারত্ব বৃদ্ধি পায়। চতুর্থত, ব্রিটিশরা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে সেখানকার প্রজাদের উপর বিপুল পরিমাণে রাজস্ব চাপিয়ে দেয়। এই সমস্ত কারণের জন্য ভারতীয়রা ধীরে ধীরে ব্রিটিশ শাসনের প্রতি আস্থা হারায় এবং বিদ্রোহের পথে এগিয়ে যায়। এবার দেখে নেওয়া যাক 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সামাজিক কারণ কি ছিল। প্রথমত, ভারতীয় ইতিহাস ঘেঁটে দেখলে দেখতে পাবে বহু বিদেশি জাতি ভারতবর্ষে এসেছে এবং একের পর এক সেই সব জাতিগুলি ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে লীন হয়ে গেছে। উদাহরণস্বরূপ শোক, হুন, পাঠান, মোগল প্রভৃতি বিদেশি জাতির কথা বলা যেতে পারে। কিন্তু একমাত্র ব্যতিক্রমী ছিল ব্রিটিশরা। সামাজিক বিচারে ইংরেজরা শাসক এবং ভারতীয়রা ছিল শোষিত। এই বৈষম্যই ভারতীয়দের চেতনাকে জাগিয়ে তোলে এবং বিদ্রোহের পথে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত,
সর্বত্র ইংরেজরা ভারতীয়দের ঘৃণার চোখে দেখত। ওয়ারেন হেস্টি অধিকাংশ ভারতীয়দের প্রায় বর্বর মনে করত। এমনকি বহু ইউরোপীয় ক্লাবের দরজায় লেখা থাকতো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। তৃতীয়ত, সেই সঙ্গে ভারতীয়দের রক্ষণশীল মনোভাব এই বিদ্রোহের পথকে সুগম করে তুলেছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ভারতীয়রা কখনোই বিদেশি শ্বেতাঙ্গদের শাসনকে মেনে নিতে পারেনি। মুঘল শাসনের পতন ঘটানোর জন্য মুসলিমরা ব্রিটিশ শাসনের প্রতি ক্ষুব্ধ ছিল, আবার সতীদাহ প্রথা নিষিদ্ধ, বিধবা বিবাহ প্রবর্তন প্রভৃতির জন্য রক্ষণশীল হিন্দুরা ব্রিটিশদের উপর যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিল। চতুর্থত, ব্রিটিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারীদের অত্যাচার ও ব্যভিচার ভারতীয়দের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। সেই সঙ্গে ভারতীয় আদিবাসী সম্প্রদায়গুলির উপর চরম অত্যাচার ও নির্যাতন তাদেরকে ব্রিটিশ বিরোধী করে তোলে। এবার দেখে নেওয়া যাক 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ঘটার পিছনে ধর্মীয় কারণ কি কি ছিল। প্রথমত, একদিকে যেমন খ্রিস্টান পাদ্রীরা প্রকাশ্যে হিন্দু মুসলিম ধর্ম সম্পর্কে বিষাদাকার ছড়িয়ে সেগুলির প্রসারতা প্রমাণের চেষ্টা করত, ঠিক তেমনি অন্যদিকে আবার খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করতে তারা বিদ্যালয়, হাট বাজার, হাসপাতাল, এমনকি জেলখানায় ভারতীয় কয়েদিদের কাছে অবাধে যাতায়াত করতে শুরু করে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে তারা কেন্দ্র প্রতিষ্ঠা করে দরিদ্র, অনাথ হিন্দু মুসলিমদের জোর করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে শুরু করেছে। তৃতীয়ত, ধর্মীয় কারণের দিক থেকে সবচেয়ে যেটিকে বেশি দায়ী করা হয়ে থাকে তা হলো রক্ষণশীলতায় আঘাত। এ পরিপ্রেক্ষিতে বলা যায় যে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন, সতীদাহ প্রথার নিবারণ, সাগরের সন্তান বিসর্জন নিবারণ, বিধবা বিবাহ আইন প্রভৃতি প্রগতিশীল কার্যকলাপ রক্ষণশীল হিন্দুরা কখনোই মেনে নেয়নি। সেই সঙ্গে ভারতবাসীরা মনে করে ব্রিটিশরা তাদের চিরাচরিত প্রথাগুলির উপর হস্তক্ষেপ করে তাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। শুধু তাই নয়, সেনাবাহিনীতে খ্রিস্টান মিশনারিদের প্রচার, পাগড়ি পরা বা দাড়ি রাখার উপর নিষেধাজ্ঞা জারি প্রভৃতি উচ্চবর্ণ জাত ভারতীয়রা মেনে নেয়নি। তৃতীয়ত, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর কর আরোপ ভারতবর্ষের ধর্ম বিশ্বাসের উপর প্রচন্ড আঘাত এনেছিল। কারণ বিভিন্ন ধর্মীয় ও দাতব্য সংস্থাগুলি একসময় নিষ্কর ছিল, অর্থাৎ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলির সঙ্গে যুক্ত যে জমিগুলো ছিল বা তাদের অধীনস্থ যে জমিগুলো ছিল সেগুলো এতদিন পর্যন্ত নিষ্কর ছিল। কিন্তু ব্রিটিশ সরকার এই নিষ্কর জমিগুলির উপর প্রচন্ড পরিমাণে ট্যাক্স চাপায় বা শুল্ক প্রয়োগ করে। এর ফলে ওইসব জমির উপর নির্ভরশীল হয়ে থাকা ব্রাহ্মণ ও মুসলিম পরিবাররা ক্ষিপ্ত হয়ে উঠেছিল। এই সমস্ত কারণে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ অনিবার্য হয়ে ওঠে। এবার দেখে নেওয়া যাক 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ঘটার পিছনে প্রত্যক্ষ কারণ কি ছিল, অর্থাৎ অ্যাকচুয়ালি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই মহাবিদ্রোহের সূচনা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর এনফিল্ড রাইফেলের প্রবর্তন ছিল মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। এনফিল্ড রাইফেলের পূর্বে সেনাবাহিনীতে যে রাইফেল ব্যবহার করতে হতো বা করা হতো তার নাম হলো ব্রাউন বেস রাইফেল। এই রাইফেলের সাহায্যে না দূরের লক্ষ্যবস্তুকে ভেদ করা সম্ভব ছিল না, কারণ এর কার্যকারিতার রেঞ্জ ছিল খুবই কম, 80 থেকে 100 গজের মধ্যে। যার জন্য 1839 খ্রিস্টাব্দে আফগান যুদ্ধ এবং 1856 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটিশ বাহিনীকে যথেষ্ট নাস্তানাবুদ হতে হয়েছিল। এই কারণে 1857 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনীতে ব্রাউন বেস রাইফেলের পরিবর্তে এনফিল্ড রাইফেল নিয়ে আসা হয়। যদিও ব্রিটেনে এই রাইফেলের ব্যবহার করা হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। এনফিল্ড রাইফেলের সাহায্যে দূরের লক্ষ্যবস্তুকে ভেদ করা সম্ভবপর হয়েছিল, কারণ এর কার্যকারিতার রেঞ্জ ছিল প্রায় 600 থেকে 800 গজ। কিন্তু এতে একটা অসুবিধাও ছিল। কিসের অসুবিধা? না, এর টোটার খলসটি চর্বি দিয়ে তৈরি করা হতো এবং টোটাটি দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো। মহাবিদ্রোহের সময় গুজব ছড়িয়ে যায় যে এনফিল্ড রাইফেলের টোটাটি নাকি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি করা হয়েছে এবং এই টোটা ব্যবহার করে ব্রিটিশ সরকার
ভারতীয় সিপাহীদের ধর্ম নাশের চেষ্টা করে। কেননা হিন্দু ধর্ম মতে গরু এবং মুসলিম ধর্ম মতে বা ইসলাম ধর্ম মতে শূকরের মাংস ভক্ষণ করা নিষেধ। এমতো অবস্থায় 1857 খ্রিস্টাব্দের 19শে মার্চ ব্যারাকপুরের সেনা শিবিরে মঙ্গল পাণ্ডে প্রথম এনফিল্ড রাইফেল ব্যবহারে অসম্মত হয় এবং ওই বছরই 10ই মে মিরাটের সেনানিবাস থেকে এই যুদ্ধের সূচনা। বলা বাহুল্য 1857 খ্রিস্টাব্দের প্রথম যে শহীদ ছিল তিনি হলেন মঙ্গল পাণ্ডে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার একটি নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।